আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে বড় যুদ্ধের জন্য। রণতরী যুদ্ধজাহাজের বিশাল বহর মধ্যপ্রাচ্যে, মার্কিন রণতরীকে ইরান কেন পাত্তা দিচ্ছে না? এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প। পাকিস্তানের অতর্কিত বিমান হামলায় আফগানিস্তানে নিহত 17, প্রতিশোধের হুঁশিয়ারি তালেবানের। 50 ক্ষেপণাস্ত্র ও প্রায় 300 ড্রোনে ইউক্রেন কাঁপালো রাশিয়া। ম্যানচেস্টারে উগ্র ডানপন্থী ইসলাম বিরোধী মিছিল, পাল্টা মিছিলে উত্তাল শহর। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আরও যা বললেন চীনা রাষ্ট্রদূত। পাকিস্তানের 24টি জেএফ থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় সোমালিয়া। দুবাই এয়ার শোর পর ফের মুখ থুবড়ে পড়ল ভারতের তেজস যুদ্ধবিমান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে এতদিন পেছন থেকে সমর্থন দিলেও এবার পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এখন থেকে গ্রুপটি পরিচালনা করবেন দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কর্মকর্তারা। ইতিমধ্যেই লেবাননে গিয়ে যোদ্ধাদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের জবাব দেওয়ার জন্য প্রস্তুত করার অংশ হিসেবে দফায় দফায় বৈঠক করেছেন আইআরজিসি কর্মকর্তারা। আরব সংবাদ মাধ্যমগুলো শনিবারের রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহ বর্তমানে তাদের ঐতিহ্যবাহী লেবানিজ নেতৃত্বের পরিবর্তে ইরানের আইআরজিসি কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইসরায়েলি বা আমেরিকান হামলার আশঙ্কায় সম্প্রতি লেবাননে আসা আইআরজিসি কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে হিজবুল্লাহ তাদের সামরিক ও নিরাপত্তা প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে, সৌদি আরবের একাধিক গণমাধ্যম জানিয়েছে। নেতৃত্বের এই পরিবর্তন এমন এক সময় এলো যখন হিজবুল্লাহ ও ইরান উভয় পক্ষই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি আসন্ন সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে উদ্বেগ বাড়ছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির কয়েকজন কর্মকর্তা সম্প্রতি ইরান থেকে লেবাননে গেছেন। তাদের কাজ হচ্ছে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সঙ্গে 14 মাসের লড়াইয়ে এই সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়। সূত্রগুলো জানায়, ইরানি কর্মকর্তারা লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের সরাসরি ব্রিফিং দিচ্ছেন। তারা আরো বলেন, লেবাননের বেকা উপত্যকার একটি স্থানে আইআরজিসির কর্মকর্তারা হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। স্থানটি শুক্রবার রাতে ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়। রণতরী যুদ্ধজাহাজের বিশাল বহর মধ্যপ্রাচ্যে, মার্কিন রণতরীকে ইরান কেন বার্তা দিচ্ছে না? এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প। ইরানের সম্ভাব্য হামলার জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আবার ইরানের সঙ্গে আলোচনাও করছে মার্কিনেরা। তবে তাদের এই আলোচনা এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি। মধ্যপ্রাচ্যে এত সামরিক শক্তি জড়ো করার পরও ইরান কেন আত্মসমর্পণ করছে না, এমন প্রশ্ন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আজ সকালে প্রেসিডেন্ট আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। তিনি যে খুব হতাশ তা আমি বলবো না, কারণ তিনি জানেন তার সামনে আরো অনেক পথ খোলা আছে। তবে তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তারা কেন এখনো নতি স্বীকার করছে না, বা কেন এখনো তারা হার মেনে নিয়ে আত্মসমর্পণ করছে না। উইটকফ বলেছেন, তারা চান ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং অস্ত্র তৈরি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্র ও ইরান চলতি মাসে 2 বার বৈঠক করেছে। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ও মার্কিনীদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। তবে দুই দেশের মধ্যে শর্ত নিয়ে বিরাট ফারাক রয়ে গেছে। যদিও ইরান বলছে তাদের মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে। এই সপ্তাহের মধ্যে ইরান একটি লিখিত প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র ফক্স নিউজ।
আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় রোববার ভোরে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠীর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান বাহিনীর এসব হামলার কড়া নিন্দা জানিয়েছেন। সীমান্ত সংলগ্ন নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তান বাহিনীর বিমান হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরো অনেকে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় স্কুল ও আবাসিক বাড়িতে হামলা হয়েছে। আফগানিস্তানের তালেবান প্রশাসন এসব হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে। আফগান সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে যে নানগারহারে অন্তত 17 জন নিহত হয়েছে। তবে পাকতিকায় কতজন হতাহত হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। আফগানিস্তানে পাকিস্তান বাহিনীর এই হামলার ফলে দেশ দুইটির মধ্যে যুদ্ধবিরতি আরো নড়বড়ে হলো। সেই সঙ্গে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এবং এর সহযোগীদের 7টি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে সামরিক বাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান চালিয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ উত্তর পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সংঘটিত হামলাগুলো আফগানিস্তান ভিত্তিক নেতৃত্ব ও হ্যান্ডলারদের নির্দেশে পরিচালিত হয়েছে। এর চূড়ান্ত প্রমাণ আমাদের হাতে রয়েছে। রাশিয়া ইউক্রেনের জ্বালানি খাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত 1 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রোববার ভোর রাতে চালানো এই হামলায় কিয়েভ, ওডেসা ও খার্কিভ অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া রাত ভর 50টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 297টি ড্রোন নিক্ষেপ করে। এর অধিকাংশই প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মস্কো কূটনীতির চেয়ে হামলায় বেশি নিয়োগ করছে। তিনি জানান, গত এক সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের উপর 1300টির বেশি ড্রোন, 1400টির বেশি গাইডেড বোমা এবং 96টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রোববারের হামলায় ডিনিপ্রো, কিরোভোহরাদ, মাইকোলাইভ, পোলতাভা ও সুমি অঞ্চলও লক্ষ্যবস্তু ছিল। তিনি আরো বলেন, হামলার প্রধান লক্ষ্য ছিল জ্বালানি অবকাঠামো, তবে আবাসিক ভবন ও একটি রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক জানান, রুশ বাহিনী কিয়েভ অঞ্চলের 5টি জেলায় হামলা চালিয়েছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 4 জন শিশু রয়েছে। 1 জন নিহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলের গভর্নর ওলে সিনিয়েহুবভ জানান, সেখানে অন্তত 12টি বসতিতে হামলা হয়েছে এবং 6 জন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার ফলে আগুন ধরে যায় বলে জানান গভর্নর ওলে কিপার। তবে সেখানে কোনো হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত স্থাপনার অবস্থা পর্যালোচনা ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইংল্যান্ডের ম্যানচেস্টারের ভেজা এক আন্ডারপাসে ওদের ফেরত পাঠাও স্লোগান প্রতিধ্বনিত হচ্ছিল। শত শত কট্টর ডানপন্থী ইসলাম বিরোধী বিক্ষোভকারী রাস্তায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। হাওয়ায় উঠছিল যুক্তরাজ্যের ইউনিয়ন জ্যাক পতাকা। কিছু বিক্ষোভকারীকে স্পষ্টতই মদের প্রভাবে খানিকটা মাতাল দেখা যাচ্ছিল। তারা একের পর এক অভিবাসন বিরোধী স্লোগান দিচ্ছিলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও কটাক্ষ করছিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গণহারে অভিবাসী ও মুসলিমদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি জানানো কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ব্রিটেন ফার্স্ট এই বিক্ষোভের আয়োজন করে। জবাবে গতকাল শনিবার দুপুরে একটি পাল্টা বিক্ষোভের পরিকল্পনা করা হয়। পাল্টা বিক্ষোভে অংশ নেয় আরো বড় জনসমাগম। তারা ছিলেন ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভকারী। তারা বর্ণবাদ বিরোধী ব্যানার বহন করছিলেন, বিভিন্ন পতাকা ওড়াচ্ছিলেন, যার মধ্যে ফিলিস্তিনের পতাকাও ছিল। দক্ষিণ লন্ডনের 20 বছর বয়সী শিক্ষার্থী রুবি পাল্টা বিক্ষোভে অংশ নিতে 5 ঘন্টার কোচ যাত্রা করেন। তিনি আল জাজিরাকে বলেন, এখানে আসা তার জন্য কোনো চিন্তার বিষয়ই ছিল না। আইনি ঝামেলা ও সামাজিক প্রতিক্রিয়ার আশঙ্কায় তিনি তার পদবি প্রকাশ না করার অনুরোধ করেন। রুবি জানান, তার দাদা দাদি মূলত ব্রিটিশ এলাকা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মন্টসেরাটের বাসিন্দা। তারা ছিলেন উইন্ডরাশ প্রজন্মের অংশ।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং। নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে পাশে থাকবে চীন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওয়াবেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের রাষ্ট্রদূত এই কথা বলেন। চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপ নিয়ে এক প্রশ্নে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ বা অন্য দক্ষিণ এশীয় দেশের সঙ্গে আমাদের সহযোগিতাকে ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। তিনি বলেন, বাংলাদেশ বা অন্য দক্ষিণ এশীয় দেশের সঙ্গে চীনের সম্পর্ক এই অঞ্চলের মানুষের উপকারের জন্য এবং এটাকে সমর্থন ও ধারণ করে থাকে এই অঞ্চলের মানুষ। সুতরাং তৃতীয় কোনো দেশকে টার্গেট করে আমাদের সম্পর্ক নয় এবং কোনো বিদেশি শক্তির দ্বারা এটা ক্ষতিগ্রস্ত হওয়াও উচিত নয়। এ সময় তিস্তা প্রকল্প নিয়েও কথা বলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, তিস্তা প্রজেক্ট সম্পর্কে কথা হয়েছে। প্রজেক্টটি এখন বাংলাদেশের উপর নির্ভর করছে। তিস্তা প্রজেক্ট নিয়ে চীন আশাবাদী। বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। নতুন সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে চীন এবং দ্রুতই এই সফর হবে বলে আশাবাদ জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। সেটি উন্নত করেছেন খালেদা জিয়া। এই সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা চীনের। পাকিস্তানের কাছ থেকে 24টি F-থান্ডার যুদ্ধবিমান কেনার জন্য আলোচনা করছে সোমালিয়া। বিদেশি গণমাধ্যমের বরাতে রোববার এমন তথ্য জানিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়, 2026 সালের ফেব্রুয়ারিতে সোমালি বিমান বাহিনীর কমান্ডার মোহাম্মদ শেখ আলীর ইসলামাবাদ সফরের পর আলোচনা গতি পায়। 1991 সালে দেশটির কেন্দ্রীয় সরকার ভেঙে পড়ার পর থেকে কার্যত ধ্বংস হয়ে যাওয়া ফিক্সড উইং যুদ্ধ সক্ষমতা পুনর্গঠনের তাগিদ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের আকাশ সীমা সোমালিয়াদের হাতেই সুরক্ষিত থাকতে হবে। তিনি এই ক্রয় প্রক্রিয়াকে কেবল অস্ত্র কেনা নয়, বরং রাজনৈতিক সার্বভৌমত্ব ও প্রাতিষ্ঠানিক পুনরুত্থানের প্রতীক হিসেবে তুলে ধরেন। বিশ্লেষকদের মতে, আফ্রিকার হর্ন অঞ্চলে আকাশ সীমার নিয়ন্ত্রণ মানেই ভূখণ্ড, বাণিজ্য পথ এবং সন্ত্রাস বিরোধী অভিযানে কৌশলগত প্রভাব বিস্তার। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী রাজা হায়াত হাররাজ সম্ভাব্য চুক্তির আর্থিক দিক তুলে ধরে বলেন, কিছু পশ্চিমা বিকল্প প্রযুক্তিগতভাবে উন্নত হলেও সেগুলোর দাম JF-17 এর তুলনায় 3 গুণেরও বেশি। প্রতি JF-17 এর আনুমানিক মূল্য $3 থেকে $4 কোটি, যা সীমিত প্রতিরক্ষা বাজেটের দেশের জন্য তুলনামূলক সাশ্রয়ী সমাধান। ফের মুখ থুবড়ে পড়ল ভারতের তেজস যুদ্ধবিমান। চলতি মাসের শুরুতে একটি বিমান ঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট দুর্ঘটনার শিকার হয়। রোববার এই তথ্য প্রকাশ্যে এনেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস। বিমান বাহিনীর সূত্র জানায়, প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় যুদ্ধবিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পুরোপুরি বাতিল হিসেবে গণ্য হতে পারে, তবে পাইলট গুরুতর আঘাত ছাড়া প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনায় পতিত যুদ্ধবিমানটি ভারতের রাষ্ট্রায়ত্ত নির্মাতা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি। সংস্থাটি এই ধরনের 32টি এক আসনের তেজস যুদ্ধবিমান সরবরাহ করেছিল। ভারতীয় বিমান বাহিনী আরো উন্নত MK-1A সংস্করণের 180টি তেজস বিমানের অর্ডার দিয়েছিল, তবে এই সংস্করণের সরবরাহের জন্য একাধিক সময়সীমা পেরিয়ে গেছে। এটি তেজস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা। প্রথমটি ঘটে 2024 সালের মার্চে। ওই সময় রাজস্থানের জয়সওয়ালমীরের কাছে প্রদর্শনী শেষে ফেরার পথে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অবতরণের চূড়ান্ত পর্যায়ে বিমানটির নিয়ন্ত্রণ হারালে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে 2025 সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে। প্রদর্শনীতে উড্ডয়নের সময় একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনো চলমান। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে বড় যুদ্ধের জন্য। রণতরী যুদ্ধজাহাজের বিশাল বহর মধ্যপ্রাচ্যে। মার্কিন রণতরীকে ইরান কেন পাত্তা দিচ্ছে না? এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান? জানতে চান ট্রাম্প। পাকিস্তানের অতর্কিত বিমান হামলায় আফগানিস্তানে নিহত 17, প্রতিশোধের হুঁশিয়ারি তালেবানের।
50 ক্ষেপণাস্ত্র ও প্রায় 300 ড্রোনে ইউক্রেন কাঁপালো রাশিয়া। ম্যানচেস্টারে উগ্র ডানপন্থী ইসলাম বিরোধী মিছিল, পাল্টা মিছিলে উত্তাল শহর। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আরও যা বললেন চীনা রাষ্ট্রদূত। পাকিস্তানের 24টি জেএফ থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় সোমালিয়া। দুবাই এয়ার শোর পর ফের মুখ থুবড়ে পড়ল ভারতের তেজস যুদ্ধবিমান। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।